এইবার আপনাদের পালা, আপনাদের জন্য আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা ইওর টার্ন। ওকে, ইওর টার্ন, আপনার পালা। দেখি আপনারা বলতে পারেন কিনা। আচ্ছা, ধরেন একটা কোয়েশ্চেন দিলাম আমি এরকম, the down train went down। এইবার আপনার পালা, আপনি চেষ্টা করেন, দেখেন তো এই ডাউন এবং এই ডাউন, এই দুটো কি, কুইকলি চেষ্টা করবেন। হ্যাঁ, কুইকলি চেষ্টা করবেন, দেখি কে খুব কুইকলি এটা আনসার করতে পারেন। there are two down, হ্যাঁ, the first down and the last down, there are two downs। আমরা চেষ্টা করব কোনটা কি। আব্দুল আজিজ ভাই আনসার করছেন adjective and adverb। is there anyone who can answer them correctly? আর কেউ আছেন নাকি? আব্দুল আজিজ ভাই, আবু হুরায়রা ভাই, এই তো মাশাআল্লাহ, you two guys are boss, মাশাআল্লাহ। ওকে, সো দেখেন দা হলো একটা ডিটারমিনার, আমরা জানি সংখ্যা পরিমাণ আর্টিকেল, এগুলো হচ্ছে ডিটারমিনার। ট্রেইন এটা একটা নাউন, সো আমরা জানি নয়নে যাহা পড়ে তাহাই নাউন, যদি এই সংজ্ঞা সব ক্ষেত্রে কাজে লাগে না। তরিকুল ভাই, আল্লাহ, তরিকুল ভাই কি করলেন এটা? আচ্ছা, সো ঠিক আছে, আসেন আমরা একটু দেখে নেই, বাচ্চা নেই নাকি, দেখা নেই বাচ্চা নেই। আচ্ছা, তো এখানে দেখেন দা হলো একটা ডিটারমিনার এন্ড ট্রেইন এটা হচ্ছে একটা নাউন। তো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যেহেতু প্রেপোজিশন আছে, এই প্রেপোজিশন মামুর বেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবার আসেন দেখেন ডাউন, আমরা জানি প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট থাকতে হয়। এই যে এটা আমাদেরকে কে শিখিয়েছে? কে শিখিয়েছে আমরা একটু দেখে নেই। এই যে আমাদেরকে ট্র্যাডিশনাল গ্রামার শিখিয়েছে। ওদিন জিজ্ঞেস করছি এটা আমাদেরকে কে শিখিয়েছে, এক্সেলে বলে ভাই আপা শিখিয়েছে। তো যাক, আমি এখানে আপা দুলা ভাই কারো কাছে যাইতেছি না, আমরা যেটা মাথায় রাখবো, ট্র্যাডিশনাল গ্রামার বলছিল প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন, প্রোনাউন, নাউন ক্লজ বা নাউন ফ্রেজ থাকতে হয়। যদি না থাকে, যে সেকেন্ড রুলে আমরা পেয়েছিলাম, প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট দ্যাট ইজ নাউন, প্রোনাউন, নাউন ক্লজ এবং নাউন ফ্রেজ না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সো মাই ডিয়ার, there is no fear when I am here, নাকি? আচ্ছা, তাহলে এটা একটা অ্যাডভার্ব হয়ে গেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ডাউন ছিল, বাট একটা ডাউনকেও আমাদের আর এই জায়গাটাতে কি বলার সুযোগ নাই, প্রেপোজিশন বলার সুযোগ নাই। ঠিক আছে দাদা, এটাই সায়েন্স। এই সায়েন্স না জানি না আর্টস কমার্স জানলে তো হবে না। হ্যাঁ, ডেফিনেটলি আর্টস কমার্স জানবেন তো, কিন্তু প্রেপোজিশনের এই সায়েন্সটা তো জানতে হবে, তাই না? এই তো মাশাআল্লাহ, অনেকে, আরে বাবা ধন্যবাদ, অনেকে লিখে ফেলছেন, অলমোস্ট সবাই কারেক্ট লিখে ফেলছেন, জাযাকাল্লাহ, আপনারা বস। আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে একটা ছোট তথ্য দিই, ঠিক আছে? আপনাদেরকে একটা ছোট তথ্য শেয়ার করি আপনাদের সাথে। আপনারা দেখবেন গত 3 মাসে আমাদের কোনো কোর্স আমরা অফার করি নাই। একটা কোর্সের জন্য আমরা ওয়েট করতেছিলাম। আমাদের একবারে এই মাসের শেষ মানে হচ্ছে আজকে তো 15 তারিখ, তাহলে লাস্ট ডে অথবা সামনের মাসের একদম ফার্স্ট উইকে আমাদের একটা ব্যাচ আসতেছে, যেই ব্যাচটা অনেকের আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত ব্যাচ আর কি। এটার নাম হচ্ছে টিচার্স ব্যাচ। হ্যাঁ, নাম হলো ইংলিশ ফর টিচার্স। শিক্ষকদের জন্য একটা ইংরেজি ব্যাচ আমরা চালু করতেছি ইনশাল্লাহ। আপনাদের কোনো ভাই ব্রাদার যদি কেউ থাকে, কাইন্ডলি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন, 01917211236। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কাইন্ডলি তাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, তো একটু বলে দিই ভাই, একদম খুব কুইকলি শুরু হবে ইনশাল্লাহ। আমরা এখানে গুনে 200 স্টুডেন্টস নিব আর কি। স্টুডেন্টস বলা যাবে না, ওনারা টিচার্স হবে। তো আপনাদের পরিচিত যদি কেউ থাকে একটু রেফার করতে পারেন, ইনশাল্লাহ সারা জীবন আপনার জন্য দোয়া করবে। এটা হচ্ছে গিয়ে মূলত কাদের জন্য, বিশেষ করে যারা আপনার একদম প্রাইমারি লেভেল থেকে অ্যাডমিশনের ইংরেজি পড়াতে চায়, অথবা ইভেন যেমন আমি বিসিএস কনফারেন্স অনেকদিন ক্লাস নিয়েছি। দেখেন ভাই, আপনাদেরকে একটা বিষয় বলি, আমাদের অনেক ভাই বোন আছেন যারা দেখবেন যে হয়তো চাকরির বয়স পার হয়ে গেছে, অথবা দেখা গেছে আসলে টাকা পয়সা দিয়ে বিজনেস করতে পারতেছে না। তাদেরকে আমি একটা মারাত্মক বিজনেসের কথা বলতে পারি। এটা বিজনেসে বললাম, যদিও এটা আসলে বিজনেস না, এটা এক ধরনের সেবার বিনিময়ে আপনাকে সম্মানে দিচ্ছে। তারা একটা কাজ করতে পারেন ভাই, আপনার যদি পড়ার আগ্রহ থাকে, রোজ মানে ডেইলি আপনি যদি সকাল বিকেল দুপুর রাত সব মিলায়ে 4 ঘন্টা করে সময় দিতে পারেন, মাথায় রেখেন কিন্তু, সকাল বিকাল রাত সন্ধ্যা সারাদিন রাত 24 ঘন্টা মিলায়ে যদি 4 ঘন্টা সময় দিতে পারেন,
এবং আমাদের এই ব্যাচটাতে এটা হবে 6 মান্থ, 6 মান্থের একটা ব্যাচ। এই কোর্সে যারা থাকবে তাদের জন্য আমাদের স্পোকেন ক্লাসগুলো ফ্রি থাকবে আর কি। হ্যাঁ, এখানে স্পোকেন থাকবে, লিসনিং মানে আইএলস স্ট্যান্ডার্ডের লিসনিং দেবেন। আমি জানি না আপনারা আইএলস এর লিসনিং দেখছেন কিনা, লিসনিং থাকবে এখানে, রিডিং থাকবে এই কোর্সটাতে, রাইটিং থাকবে। তবে ভাই এই কোর্সটা 6 মাসের কোর্স, 1 মাস বেশি লাগলেও কোনো সমস্যা নাই। আমরা উইকলি 3 থেকে 4 দিন, কোনো উইকে আমাদের 2-1টা ক্লাস কম, 2-1টা ক্লাস বেশি হতে পারে। এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে, হ্যাঁ আপনাদের ভাই বোন থাকলে একটু জানা দিতে পারেন, এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে উইকলি, হ্যাঁ উইকলি তাদেরকে প্রেজেন্টেশন দেয়া হবে ভাই, প্রেজেন্টেশন দেয়া হবে। একবারে চরম বড় ধরনের সমস্যা না থাকলে প্রেজেন্টেশন আপনাকে দিতে হবে। উইকলি প্রেজেন্টেশন থাকবে 2টা করে আর কি, 2 প্রেজেন্টেশনস থাকবে, যেগুলো আপনাদেরকে 1 থেকে 3 মিনিটের মধ্যে, হ্যাঁ 1 to 3 মিনিটসের মধ্যে অবশ্যই ভিডিওতে আইসা আপনাকে সেটা হোয়াইট বোর্ডে করেন, খাতায় লিখে দেন, আপনাদেরকে মানে প্রেজেন্টেশন গুলো জমা দিতে হবে আর কি ভাই, বুঝতে পারছেন তো। এবং এইখানে এই প্রেজেন্টেশনের আপনাকে মিনিমাম 10 থেকে 20%, চেষ্টা করবেন আরো বেশি, চেষ্টা করবেন মিনিমাম 30% ইংরেজিতে কথা বলতে হবে। কিভাবে আপনি একটা টপিক ইন্ট্রোডিউস করাই দিবেন, এই টপিক সম্পর্কে কি করবেন, এগুলো নিয়ে কথা হবে। প্রয়োজনে এক টপিকে আমাদের 2-3টে ক্লাস হবে, সমস্যা নাই। এরকম একটা কোর্স আসতেছে। তো যেটা বলতেছিলাম আর কি ভাই, তো যারা দেখা গেছে উদ্যোক্তা হইতে পারতেছেন, অনেক টাকা পয়সা নাই, ঠিক আছে, বাট আপনার পড়ার আগ্রহ আছে, পড়ানোর আগ্রহ আছে, ভাই হন আপনি এসএসসি পাস, আপনার যদি আগ্রহ থাকে, এখন ওই যে আপনি এসএসসি পাস বলে ইন্টারমিডিয়েটের মানুষে ছাত্ররা ইংরেজি পড়াইতে পারবেন না, এটা কোনো কথা না ভাই। আপনার ইংরেজিতেই পড়তে হবে, এটাও কোনো কথা না। কারণ আমরা জানি কাজী নজরুল ইসলাম রুটির দোকানে বসে যেই কবিতা লিখছে ভাই, এই কবিতা বুঝছেন, এই কবিতা আমি সম্মান রেখেই বলতেছি, দেখবেন অনেক পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যানকেও যদি বলেন বা ডিপার্টমেন্টের টিচারকেও যদি বলা হয় নজরুলের মতো 5টা কবিতা লেখেন, 5টা না 1টা কবিতা লেখেন, দেখেন চাইলেই কি পারা সম্ভব? তার মানে নজরুল হওয়ার জন্য কি ওই একাডেমিক শিক্ষা লাগছে? লাগে নাই। হ্যাঁ, যদিও কিছু গড গিফটেড বিষয় থাকে, তবে আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে সফলতা দিবেই। এটা হচ্ছে আমাদের কোর্স। এই কোর্সের আমাদের কোর্স ফি হবে কমপ্লিটলি 3000 টাকা। আপনাদের কোনো ভাই বোন থাকলে বললেন, এটা এমন একটা কোর্স যেই কোর্সে 2999 টাকা আমরা নিব না, মানে 1 টাকা কম থাকবে না। 3000 মানে 3000। এখানে আমার সাথে আমি কথা বলতেছি, আমাদের সাথে এক স্যার আছেন, ব্রিটিশ কাউন্সিলের টিচার, এটা একটা চমক হতে যাচ্ছে আর কি। স্যারের সাথে কিছু সেশন আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ, যদি মানে যারা যুক্ত হবে, প্লাস আরো বেশ কিছু মুখ পাবেন ইনশাল্লাহ। সো আমার সাথে সাথে আর কি, প্রয়োজন আমরা 1 মাস বেশি ক্লাস নেব, বাট এখানে স্টুডেন্ট সংখ্যা আমরা মাত্র 200 জন নেব। স্টুডেন্ট বলবো না, টিচার বলবো আর কি। সো আপনাদের যদি কোনো ভাই বোন থাকে আমাদেরকে একটু রেফার করে দিতে পারেন, যাদের চাকরির বয়স শেষ, অথবা স্টুডেন্ট, অথবা সে নিজেই স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট পড়াতে চাচ্ছে। কারণ ভাই ইংরেজি হচ্ছে এমন একটা সাবজেক্ট, আগামী 50 বছরে এইটার চাহিদা বাংলাদেশ বলেন মানে পৃথিবী থেকে উধাও হবে না। সো এটা আপনার জানা থাকলে ইভেন যারা গার্ডিয়ান বা প্যারেন্টস আছেন, বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করতে চায়, তারাও চলে এটাতে যুক্ত হতে পারবে। তো যাক, আমি ক্লাসের মাঝখানে আসলে আদার টপিক নিয়ে একটু কথা বলার কারণে দুঃখিত ভাই। হ্যাঁ, তো আপনাদের এই ব্যাচেরও কয়েকজন ভাই আমাকে নক দিছিল যে ভাই ডিটেলস জানতে চাই, এই যে ডিটেলস বলে দিলাম। তো আসেন, এই যে আমরা বুঝে ফেলছি কিন্তু ডিটারমিনার আর নাউনের মাঝখানে যখন প্রেপোজিশন থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এতটুকু ক্লিয়ার? ও আচ্ছা, হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে ইনশাল্লাহ। আসেন তাহলে এইবার ট্র্যাডিশনাল গ্রামার আমাদেরকে আরেকটা মারাত্মক তথ্য দিচ্ছে। দেখেন এইখানে আরেকটা মারাত্মক ইন্টারেস্টিং তথ্য পাচ্ছেন। সেই তথ্যটা হচ্ছে গিয়ে, কোন প্রেপোজিশন দ্বারা 2টা ক্লজ বা 2টা সেন্টেন্স যুক্ত হয়ে গেলে তখন আর তাকে প্রেপোজিশন বলা যায় না ওস্তাদ, তখন তাকে বলতে হয় কনজাংশন। এইখানে একটা দুর্দান্ত ঘটনা জানতে পারবেন, যেটা অনেকেরই মাথায় এতদিন ঘুরপাক খাচ্ছিল। আচ্ছা দেখেন, আমি যখন বললাম হি কেম হিয়ার, আপনাদের কাছে কি মনে হয় হি কেম হিয়ার এটার একটা সেন্টেন্স বা ক্লজ বলা যায় কিনা? আমরা সব বাদ দিয়ে দিলাম, আমরা শুধু এতটুকু বলতেছি হি কেম হিয়ার। দেখেন তো এতটুকু কি একটা সেন্টেন্স বলা যায় কিনা? আচ্ছা তাহলে দেখেন, এই যে হি কেম হিয়ার এটা একটা সেন্টেন্স বা ক্লজ, হি কেম হিয়ার এটা একটা সেন্টেন্স বা ক্লজ। বাট এখানে জাস্ট একটু খেয়াল করেন তো, ইন্ডিপেন্ডেন্স এটা কিন্তু সেন্টেন্স না।
তাহলে এই যে দেখেন এই অংশটাকে আপনি সেন্টেন্স বলতে পারেন, বাট বেটার হয় আমরা এটাকে সেন্টেন্স না বলে আমরা এটাকে ক্লজ বলবো। এই যে দেখেন একটা ক্লজ, বাট এখানে জাস্ট একটা ওয়ার্ড। এই যে দেখেন একটা ক্লজের সাথে একটা ওয়ার্ডকে যুক্ত করে দিছে কে? আফটার। এই আফটারকে ভাই কোনোভাবেই আপনি কনজাংশন বলতে পারবেন না, এটা হচ্ছে প্রেপোজিশন। বাট আমরা যখন দেখতেছি হি কেম হিয়ার, এইটা কিন্তু দেখেন একটা সেন্টেন্স, এটা আপনি একটা ক্লজ বলতে পারেন। আমি এটাকে আলাদাভাবে জাস্ট হি কেম হিয়ার বলতে পারি। আবার দেখেন আই হ্যাড লেফট, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স বা ক্লজ। তাহলে দুটো সেন্টেন্স বা দুটো ক্লজকে যুক্ত করার কাজটা করলো কিটা? এই যে আফটার করছে। তাহলে এই আফটার মামুর বেটারে আপনি আর বলতে পারতেছেন না যে ভাই তুমি প্রেপোজিশন, এইটা আর প্রেপোজিশন হওয়ার সুযোগ নাই। তাহলে এটা কি ভাই? এইটার নাম হলো কনজাংশন। তার মানে আমরা প্রেপোজিশনের যে বিষয়টা দেখলাম, সেটা হচ্ছে প্রেপোজিশন চারটা জিনিস হইতে পারে। নাম্বার 1 আমরা দেখছি প্রেপোজিশন, মনে করাই দেই, ঠিক আছে, মনে করাই দেই, কাজে লাগবে। সো এটাই ছিল হচ্ছে বেসিক কনসেপ্ট অ্যাবাউট প্রেপোজিশন। তা আমরা বলেছিলাম মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। সো প্রেপোজিশন হলে তাকে অবশ্যই প্রেপোজিশনাল অবজেক্টের পূর্বে অবস্থান করতে হয়। এটা আমার কথা না ভাই, ট্র্যাডিশনাল গ্রামার আমাদেরকে এইটাই বলছে, ঠিক আছে। সেই প্রেপোজিশনাল অবজেক্ট কি? নাউন, প্রোনাউন, নাউন ক্লজ বা নাউন ফ্রেজ। অন্যদিকে যদি প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট না থাকে তাহলে সে অ্যাডভার্ব হয়ে যায়, আর যদি প্রেপোজিশনটা ডিটারমিনার এবং নাউনের মাঝখানে থাকে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর আমরা শেষমেশ যেটা দেখলাম সেটা হচ্ছে দুইটা সেন্টেন্স বা দুটো ক্লজকে যখন কোনো প্রেপোজিশন যুক্ত করে সে আর প্রেপোজিশন থাকে না। এই যে ডাক্তার আসার পরে রোগী মরে গেল, বা রোগী মরে যাওয়ার পরে ডাক্তার আসলো, এই যে বাক্যগুলো আমরা দেখে আসছি, এই বাক্যগুলোতে আফটার বিফোর আমরা যখন ব্যবহার করছি সেগুলো ডেফিনেটলি কনজাংশন ছিল। এই সৌরভ কর্মকার কৌশিক একটা মারাত্মক কথা বলছে যে স্যার আপনি না প্রথমে বললেন প্রেপোজিশনের পরে নাউন ক্লজ বসতে পারে। জি দাদা, দুর্দান্ত একটা কোশ্চেন করছেন ভাই সৌরভ কর্মকার কৌশিক, আপনি যে কোন লেভেলের কোশ্চেন করছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। হ্যাঁ, দুর্দান্ত একটা কোশ্চেন করছেন ভাই। আপনি বললেন যে স্যার আপনারা বললেন প্রেপোজিশনের পরে নাউন ক্লজ বসে। জি দাদা, মারাত্মক কোশ্চেন করছেন। এরকম পোলাপাইন যদি স্টুডেন্ট থাকে, রিয়েলি স্যারেরও লাভ, ওনার সাথে বাকি যারা থাকবে সবার লাভ। দেখেন, তবে দাদা এখানে একটা কথা আছে তো কৌশিক ভাই, ভাইয়া আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজ, তিন প্রকার। কৌশিক ভাই মারাত্মক কথা বলছেন। আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকার। নাম্বার 1 নাউন ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ, এন্ড নাম্বার 3 অ্যাডভার্ব ক্লজ। তো ভাই এই ডিপেন্ডেন্ট ক্লজকে কেউ সাবঅর্ডিনেট ক্লজ বলে। এখন সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা দিয়ে তো মনোভাব প্রকাশ পায় না, একটা আকাঙ্ক্ষা থাকে। এইখানে দেখেন তো আই হ্যাড লেফট, এটা দিয়ে কি মনোভাব প্রকাশ পায় না কৌশিক ভাই? পায়, 100% প্রকাশ পায়। সো এইটা তো ভাই ডিপেন্ডেন্ট ক্লজ না। যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজ না, তাহলে এর নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ হওয়ার জীবনেও কোনো সুযোগ নাই। কিন্তু আমি যখন নাউন ক্লজ হিসেবে দেখিয়েছি, এই যে দেখেন, আমি যদি শুধু এতটুকু বলি হোয়াট আই হ্যাভ, আমার যা আছে, ধরেন কৌশিক ভাই আমি আপনারে বললাম আমার যা আছে, বলেন তো এটা দিয়ে আপনি কি বুঝছেন? আমার যা আছে কি? এই যে একটা আকাঙ্ক্ষা থাকতেছে, ঠিক আছে। যেহেতু আকাঙ্ক্ষা থাকতেছে, তার মানে এইটা মনের ভাব পুরোপুরি প্রকাশ করতে পারে না। শুধু এতটুকু বলে মনের ভাব প্রকাশ পায় না। এটা তো দাদা ইনডিপেন্ডেন্ট ক্লজ না, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সরি, এটা তো ডিপেন্ডেন্ট ক্লজ। বাট আমি, হ্যাঁ ঠিক আছে, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু আমি যখন এই যে এই জায়গাটাতে আই হ্যাড লেফট বলছি, এটা তো ডিপেন্ডেন্ট ক্লজ না। যেহেতু এটা ডিপেন্ডেন্ট ক্লজ নয়, সো দেয়ার ইজ নো চান্স ফর দিস ক্লজ টু বি a noun clause, an adjective clause or an adverb clause. আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। সৌরভ ভাই আপনি যেই কোশ্চেন করছেন এবং আমি যে উত্তর দিছি, এই উত্তর দক্ষিণ অর্থাৎ কোশ্চেন এবং আনসার, এই দুটোর মধ্যে আশা করি কোনো গ্যাপ থাকার কথা না।